তো সবাইকে গুড ইভিনিং আবারও। তো আশা করি আমাকে শুনতে পাচ্ছ সবাই, তাই তো? জি স্যার। আচ্ছা। তো এখানে আমরা আহ, আজ থেকে নতুন হুম উদ্দেশ্যে নতুন একটা ক্লাসের জন্য যুক্ত হওয়া, এটা আমাদের একাডেমিক অবস্থান থেকে একটু ভিন্ন। এটা আমাদের মোটামুটি লাইফের সাথে রিলেটেড, হ্যাঁ, সরাসরি রিলেটেড একটা বিষয়, যেটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। এখানে কোনো পাশ ফেলের হিসাব চলে না, নাকি? হুম। জি সেটা স্যার। হচ্ছে কি, আমাদের একটা জি স্যার। জীবনের জীবন চালানোর জন্য একটা কর্মক্ষেত্র বা একটা প্রফেশন বাছাই করা, একটা ক্যারিয়ার ডেভেলপ করা। একাডেমিক যে সময়টা থাকে সেটা শেষ হওয়ার পরে শুরু হয়। এটা একটা বড় ধরনের একটা স্ট্রাগল বলা যায়, কারণ সবাই এসে আবার নতুন করে একই জায়গাতে এসে দাঁড়ায়। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থেকে শুরু করে একদম মেডিকেলের, হ্যাঁ, যত দক্ষ, ইঞ্জিনিয়ারিংয়ে যত দক্ষ স্টুডেন্ট সবাই এক জায়গায় এক লাইনে যুক্ত হয়। এক লাইনে যুক্ত হলেও আমরা জানি প্রথমত যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, বুয়েট রুয়েট কুয়েট, এদের এই সকল ছেলেমেয়েরা হচ্ছে সবচেয়ে দক্ষ বা এক্সপার্ট, তাই না? আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যত সব কেমন, আমরা হচ্ছে কি আতেল, নাকি? ওকে তো হ্যাঁ, স্যার। হ্যাঁ, আমরা হচ্ছে যা আতেল। তা। একজন তো ওই যে সচিব তো বলেই ফেলেছেন, হ্যাঁ, একজন কর্মসংস্থান না কোন সচিব বলে ফেলছেন, আর জাতীয় বিষয়ে যত বেকার তৈরি করে, শ্রম স্যার, হ্যাঁ, শ্রমমান। শ্রম, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, হ্যাঁ স্যার। কথাটা কি ভুল বলেছে, বলো? শুনতে খারাপ শোনালো স্যার, খুব হ্যাঁ, একটা কথাটা ভুল বলে বাস্তব নাই। তিনি বলেছেন, হ্যাঁ, কারণ এখানে জাতীয় বিষয় শুধু টাকা ইনকামের মেশিন, আর হচ্ছে এদিক ওদিক জাবল তাবল দিয়ে বছর শেষে পরীক্ষা টরীক্ষা নিয়ে পার করে দেওয়া, এই হচ্ছে তাদের কাজ। তো যেদিকেই হোক, যত পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা রুয়েট বুয়েট যতই হোক, তারপরেও কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কি পাচ্ছে না, কিছু ভালো করছে না? হুম। জি স্যার, করছে তো। জি স্যার, আগের হ্যাঁ, থেকে অনেকটাই বেটার। হ্যাঁ, এটা ভালো করছে। এবং এই জন্য দক্ষতা দেখানোটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এমনকি দেখো, আজিজুল হক কলেজে অনার্স পাশের সার্টিফিকেটের আগেই তারা 49তম বিসিএসে কয়েকজন যারা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, মানে অ্যাপেয়ার দিয়ে তাদের এখনও সার্টিফিকেটও বার হয়নি। যেহেতু খুব দ্রুত রেজাল্ট দিয়েছে, তো দ্রুত প্রক্রিয়াটা শেষ হয়েছে, কারণ একটা পরীক্ষা মোটামুটি 1-1.5 বছর লাগে, কিন্তু 49তম খুব দ্রুত শেষ করেছে। এই কারণে তারা মানে দ্রুত এটা দিতে পেরেছে বা হয়ে গেছে আর কি, তা না হলে হয়তো সার্টিফিকেট সে পেয়ে যেত। তো যাই হোক, এখন ফোর্থ ইয়ারের রেজাল্ট তো দিল কিছুদিন আগে। হ্যাঁ, এই সমস্যায় আমি পড়েছিলাম বিদেশ যাওয়ার ওই প্রক্রিয়ার সময়, যে রেজাল্ট দিয়েছে কিন্তু সার্টিফিকেট পেতে অনেক দেরি, বা রেজাল্ট দিতেও কিছুদিন দেরি ছিল। তো সেই জন্য এই প্রক্রিয়াটা দেখা যাচ্ছে সম্পূর্ণ করেছে দ্রুত, তার জন্য হয়তো তাকে দিয়ে দিয়েছে। তাছাড়া অনার্সের সার্টিফিকেট না দেখাতে পারলে তো জয়েন করানোর কথাই না। হ্যাঁ, ভাইবা নেওয়ার কথাই না, ভাইবার সময়তেই ওগুলো দেখাতে হয়। তো এটা এই জন্য বলার উদ্দেশ্য যে তুমি যদি তোমার দক্ষতাকে মানে খুবই স্ট্রংলি রেডি করো, তাহলে তুমি তোমার একাডেমিক লাইফ শেষ করেই হয়তো বা হতাশায় ভুগবা না। ঠিক আছে, হতাশায় ভুগবা না, নিজেকে একটা অবস্থানে দেখতে পারবা। তো তার জন্য মোটামুটি আমি যেহেতু ইংলিশের স্টুডেন্ট, জবের এই বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষা রিলেটেড যে ইংলিশ টপিক থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলোর বেসিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। মেইন টার্গেট আমরা পড়ব হচ্ছে বিসিএস রিলেটেড, কারণ বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে অটোমেটিক বাকি পরীক্ষাগুলোরও হয়ে যায়, কারণ একই ধাঁচের কোশ্চেন মোটামুটি হচ্ছে। হ্যাঁ, তো সেই আলোকে তোমাদের একটু গাইডলাইন করার জন্য, এবং অনেকে অনুরোধ করেছিল, সবাই হয়তো বা, মানুষ বলে বেশি, হ্যাঁ, প্রথমে মানুষ কথা বলে বেশি কিন্তু কাজের সময় নাই হয়ে যায়। তো যাই হোক, তারপরেও ভাবছি যে এটা মোটামুটি একটা কন্টিনিউ করতে হবে, যেহেতু তোমরা যুক্ত হয়েছো, এবং আশা করি আমরা এটাতে ভালো মতো করতে পারবো। তো যেটা চাচ্ছি যে এখানে, এটা যেহেতু একাডেমিক কোনো পাস ফেলের বিষয় নেই, এখানে কি পাস ফেলের বিষয় আছে যে এত মার্ক পাইলে পাস বা এত মার্ক পাইলে ফেল, এরকম কোনো বিষয় আছে?
হ্যাঁ বলো। না স্যার। হ্যাঁ, একটা না তুমি স্যার। ভাইবা থেকে ফিরে আসা মানেই ওটার আর কোনো মূল্য নেই। তুমি যত ভালো রেজাল্টই করো, ভাইবা ফেল মানে আলটিমেটলি তুমি প্রিলি রিটেন যত ভালো করো, ওখানে গিয়ে আবার ঘুরে আসতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। অতএব যাতে বারবার তোমাকে একটা জায়গাতে গিয়ে আটকে যেতে না হয়, এই জন্য একটা ভালো প্রস্তুতির প্রয়োজন। তো আশা করি তোমরা প্রস্তুতি নিচ্ছ বা নিবা, এবং যখন প্রস্তুতিটা নিবা সেটা একটু স্ট্রংলি নেওয়ার চেষ্টা করবা। আর চাকরি পরীক্ষার সবচেয়ে কঠিনতম যেটা হয়ে থাকে ছেলে মেয়েদের কাছে সেটা হলো ইংরেজি। অধিকাংশ যারা ইংরেজি স্টুডেন্ট না, এমনকি ইংরেজি স্টুডেন্ট যারা, তারাও অনেক সময় এই ক্ষেত্রে খারাপ করে। তো এই জন্য আমরা আজকে আমাদের কিভাবে পড়াশোনাটা করব, কিভাবে আমরা আগাবো, সিলেবাসগুলো সম্পর্কে একটু জানবো, আমাদের টপিকগুলো কেমন হবে, এবং শেষে আমরা সম্ভবত 47তম বিসিএসের একটা প্রিলিমিনারি কোশ্চেনের ইংলিশ পার্টটাকে একটু দেখার চেষ্টা করব, যে আসলে কোন লেভেলের কোশ্চেনগুলো এসেছে। হ্যাঁ, সেটা একটু দেখলে পারে আইডিয়াটা, তোমরা কি দেখছো? আমি একটু শেয়ার করেছিলাম যে হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ, যে 47তম জি বিসিএসে স্যার। যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আসলে কেমন ডিপে এসেছে, সাহিত্য থেকে বা গ্রামাটিক্যাল আইটেম থেকে কেমন ধরনের কোশ্চেন এসেছে, খুব কি কঠিন এসেছিল? স্যার সাহিত্য থেকে যেগুলো আসছে মোস্ট গুলোই পেরেছি, সহজই লাগছে। গ্রামার আমার গুলো খুব একটা হার্ড না, হ্যাঁ, আমার কাছে মোটামুটি টাইপ লেগেছে। ওইগুলোই দেখা যাচ্ছে পরীক্ষার হলে গেলে একটু কনফিউশন কাজ করে, ঠিক আছে তো, কনফিউশন কাজ করে। তো এই জন্য ওইগুলোকে একটু প্রস্তুতি নিলেই, আসলে ইংলিশ পার্টটা ইংলিশ স্টুডেন্টের জন্য কঠিন হওয়ার কথা না। এটা মেনলি কঠিন হয় হচ্ছে যারা ইংলিশের বাইরের স্টুডেন্ট তাদের জন্য। যেমন আমাদের বাংলা সাহিত্যটা আমাদের জন্য কঠিন হবে, তাই না? কারণ আমরা বাংলা সাহিত্য স্যার পড়ি না। বাংলা হ্যাঁ, ম্যাথটা কঠিন কঠিন হ্যাঁ লাগছে। কঠিন হবে, তেমনি ওইরকমভাবে বিষয়গুলোকে ইয়ে করতে হবে। তো চেষ্টা করবো এখন থেকেই একটা আউটলাইন নিয়ে পড়াশোনা করতে। আর যারা তোমরা ফোর্থ ইয়ারে আছো, এগুলো মোটামুটি বাইরের স্টুডেন্ট সহ তোমরা একাডেমিক লেভেলের অনেকেই আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বা নতুন থার্ড ইয়ার, পুরনো থার্ড ইয়ার তো এখন পরীক্ষা দিবে, তারা অনেকে বলছে না এখন যুক্ত হওয়ার কোনো দরকার নাই। তো যাই হোক, এটা দিয়ে শুরু করলাম, দেখা যাক। তোমাদের অ্যাক্টিভিটিটা খুব জরুরি এখানে। হ্যাঁ, এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা হবে, এখানে একটু অ্যাক্টিভ হতে হবে। এটা যেহেতু পাস ফেলের বিষয় না, এখানে যদি তুমি প্রতিনিয়ত প্র্যাকটিসটা না করো তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? আমরা পরীক্ষা নিব, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, গুগল ফর্মে আমরা নিব পরীক্ষা, তারপরে হচ্ছে সেগুলো অ্যাসেসমেন্ট চলবে। হ্যাঁ, ধারাবাহিকভাবে সাহিত্য, গ্রামার থেকে শুরু করে ভোকাবুলারি, হ্যাঁ, প্রিপোজিশন, সব বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তো ঠিক আছে, আমরা একটু প্রথমে বিসিএস এর যে সিলেবাসটা সেটা একটু দেখি। তো তোমরা কি বিসিএস এর সিলেবাস সম্পর্কে ধারণা আছে না? বলো, দেখছো এর আগে? স্যার হ্যাঁ স্যার। আছে অল্প অল্প। যে প্রিলিমিনারি পার্টে বিষয়গুলো আসলে কি কি থাকে, তো আমরা একটু এখানে দেখার চেষ্টা করি। দেখো, এইভাবে জিনিসটাকে আসলে এখানে একটু মার্কটা কমিয়েছে বর্তমানে, সেটাকে একটু আপডেট করা হয়নি, আমি ওটা নামিয়েছি, একটু দেখে নিই। কোথায় রাখলাম? সরি, দেখছো এটা এখানেই থাকার কথা ছিল, অথবা আচ্ছা আমি একটু এখান থেকে নিয়ে নিই, পিএসসির এখান থেকে। পুরোনোটাই আসছে, আপডেটটা আমি নিয়েছিলাম। যাই হোক, ওখানে মার্কের একটু কম বেশি হলো, ওটা টপিকগুলো ঠিক আছে, আমরা মোটামুটি একটু আলোচনা করে নিই, তারপরে
ওই আপডেটটা আমরা নিয়ে আসবো নি, সমস্যা না। তো এখানে একটু খেয়াল করো, জবের ক্ষেত্রে বিশেষ করে বিসিএস এর প্রিলিমিনারিতে টোটাল আইটেম আছে কয়টা? 10টা। হ্যাঁ, 10টা টপিক আছে, তাই না? এর ভিতরে মোটামুটি লেভেলের উপর ডিপেন্ড করে আসলে কোন পার্টটা কঠিন হবে কোনটা সহজ হবে। এখানে কেউ হঠাৎ করে বলতে পারবে না যে এই পার্টটা সহজ হয় বা এই পার্টটা কঠিন হয়। এটা একমাত্র প্রশ্ন দেখে বোঝা যাবে, নাকি? অনেক সময় দেখা যাচ্ছে ইংরেজিটা সহজ হয়েছে, ম্যাথ কঠিন হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে ম্যাথ সহজ হয়েছে, হয়তো বা দেখা যাচ্ছে যে ইয়াটা কঠিন হয়েছে, হ্যাঁ, এ মোটামুটি বিজ্ঞান কঠিন হয়েছে। এরকম যেহেতু আমি মোটামুটি কয়টা বলবো, 34 থেকে 40 পর্যন্ত, শুধুমাত্র 39টা বাদ দিয়ে, কারণ 39টা ছিল স্পেশাল বিসিএস, ওইটা বাদ দিয়ে মোটামুটি সবগুলোরই মনে করো প্রিলিত দিয়েছি, সবগুলোর ভাইভাও দিয়েছি। হ্যাঁ, তো সেই হিসাবে অতএব হঠাৎ করে বলা যাবে না যে এই পার্টটা সহজ হয় এই পার্টটা কঠিন হয়। বুঝতে পারছো সবাই? জি স্যার। অতএব এটা একমাত্র নির্ভর করবে, বলা যাবে কখন, প্রশ্ন হাতে পাওয়ার পরে যে এই পার্টটা সহজ হয়েছে। দেখা যাচ্ছে কম্পিউটারও সম্ভবত করতো 38তম বিসিএসে সম্ভবত লিখিততে কম্পিউটার খুবই কঠিন দিয়েছিল। তারপরে সবচেয়ে মানসিক দক্ষতা মোটামুটি একটু সহজ হয়। নৈতিক মূল্যবোধ ও সুশাসন, এটা একটু মানে কি বলবো, সহজ না কঠিন এটা বোঝা মুশকিল, কারণ উত্তরগুলো প্রায় কাছাকাছি থাকে, এই জন্য ভালো করে পড়তে হবে। তো এই জন্য বলছি যে কথাটা, যে সবগুলো পার্টকেই সমান গুরুত্ব দেওয়া উচিত, সমান গুরুত্ব দিতে হবে এবং একটা নির্দিষ্ট মার্ক ক্যারি করার মতো একটা আউটলাইন নিজেকে তৈরি করে নিতে হবে। ইংলিশের স্টুডেন্ট হিসাবে যারা আছো তাদের জন্য বলছি, আর যারা ইংলিশের বাইরেও আছো সবার জন্যই বলছি যে নিয়মিতভাবে স্টাডি করলে ইংলিশের কোশ্চেনগুলো বিশেষ করে এমনটা হওয়ার যায় যে অনেক সময় বোঝা যায় যে এরকম কোশ্চেনই আসে বা এরকমই আসে। হ্যাঁ, কঠিন লেভেলের কোশ্চেনটা খুব কমই আসে, কিন্তু যেহেতু পড়াশোনাটা হয় না এই জন্য কঠিন লাগে। 35তম বিসিএস একবার হয়েছিল, রাজশাহীতে যখন যাচ্ছিলাম বাসে করে পরীক্ষা দিতে, তখন লাবিব বলে এক ছোটো ভাই সহ আমরা দুজন যাচ্ছিলাম। তো ওই সময় সাহিত্যটা প্রথম যুক্ত করে, বুঝতে পারছো, সাহিত্য প্রথম যুক্ত করে। তো গল্প করতে করতে যাচ্ছিলাম যে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে বা এরকম কী কী আসতে পারে। তো ওর সাথে ও বলছে, ভাই আপনি বলেন তো, আপনি যদি ইংলিশের স্টুডেন্ট আপনি বলেন যে একটু গল্প করেন, তাহলে পারে আমার জন্য সুবিধা হবে। তো গল্প করতে করতে যাচ্ছিলাম, পরীক্ষার হলে গিয়ে মোটামুটি গল্পের ভিতর থেকে 5টা পুরো সে বলতে স্যার, বলছে ভাই এই 5টা আমি দিতে পারছি, কারণ এই 5টা আমরা গল্প করতে পেয়েছি। হ্যাঁ, মানে একদম সিম্পল লেভেলের কোশ্চেন, যেগুলো ধরে বোঝাই যায় যে এইগুলো টাচ করতে পারে, এইগুলো আসতে পারে। আর তখন যেহেতু একদম প্রথম দিকের ছিল, প্রথম দিকের হওয়ার কারণে দেখা যাচ্ছে ওই একদম প্রাইমারি লেভেলের যেগুলো গল্প করতে করতে গেছে সেখানে 5-6টা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে। তো দেখা যাচ্ছে যে তোমরাও পড়তে পড়তে বুঝতে পারবা যে কী জাতীয় কোশ্চেন আসবে, হ্যাঁ, যে কী জাতীয় বিষয়গুলোকে একটু গুরুত্ব দেওয়া যায়। হ্যাঁ, আর বারবার প্র্যাকটিস করতে, বেশি বেশি করে যত বেশি প্র্যাকটিস করা যাবে মানে তত বেশি ক্লিয়ার হবে, যত বেশি পরীক্ষা দেওয়া যাবে তত বেশি ক্লিয়ার হবে। এই জায়গাটা সবচেয়ে বেশি জরুরি। তো যাই হোক, আমরা দেখো সিলেবাসটা যদি একটু খেয়াল করি, প্রিলিমিনারির ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে টোটাল এখানে 30 মার্ক করা হয়েছে, 5 মার্ক কমানো হয়েছে। সেটা আমরা আগামী ক্লাসে দেখবো, যেহেতু আজকে আমি পিডিএফটা কোথায় রাখছি আমি ভুলে গেছি আপডেটটা। আমি হয়তো বা এই যে মেহেরপুরে আসলাম সন্ধ্যা 5টার সময়, এই সন্ধ্যা বলতেছি 5:30টায় বা বিকাল বা সন্ধ্যা যাই বলি, এসে মোটামুটি আবার একটু ঝামেলা শুনলাম, ভাবলাম যে এখনই মনে দৌড় দিয়ে মনে বগুড়ায় যেতে হয় কি না। তো যাই হোক, এখন মোটামুটি হয়তো বা ঠিক আছে, এখন জানি না রাতের মধ্যে কী অবস্থা হবে। খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি, বুঝতে পারছো। এই দৌড়ার মধ্যে থাকতে থাকতে আমার মাথায় পুরো গোলমাল হয়ে জি স্যার। সে আবার শুনছি তোমাদের ম্যাডামের ডায়রিয়া শুরু। হ্যাঁ, একটা ঝামেলা ঘটেছিল, এবারও সে একই জিনিস। মনে মনে দিন আমি শুধু হার্ট অ্যাটাকের মধ্যে থাকি, বুঝতে পারছো, কখন কি হয়ে যাচ্ছে না হচ্ছে, কখন হাসপাতালে কখন বাড়িতে, এরকম অবস্থায় আমি। তো মাঝখানে তো দুটা বেশি পড়ালামই না, বন্ধ করে দিলাম, বিশেষ করে 3rd ইয়ারে পড়াতে পড়াতে বাদ দিলাম। স্যার শোনা যাচ্ছে না। কি আমার কথা ক্লিয়ার হচ্ছে না? বুঝতে পারছো? সবাই শুনতে পাচ্ছ?
শোনা যাচ্ছে আমাকে? কি ব্যাপার, মাইক ইজ নট ওয়ার্কিং হঠাৎ করে? সরি, দাঁড়াও, মাইকে মনে হয় কাজ করছে না। আমার সাথে সাথে মাইকও হ্যাং হয়ে যাচ্ছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, হঠাৎ করে আবার কি ধরনের? জি স্যার। ওকে, তো এখানে দেখো পার্ট 1 আমরা মার্কিংটা একটু এখন নিয়ে আলোচনা করবো না, কারণ আমি ওটা হঠাৎ করে ভুলে গেলাম। তাহলে বলা হচ্ছে যে 30 মার্কসের মধ্যে ধরে নিলাম 20 হচ্ছে গ্রামারে, তাই তো? আচ্ছা, মার্কটা আলোচনা না করি, কি কি টপিক থাকবে সেটা একটু খেয়াল করো। দেখো তো গ্রামারের কোন আইটেমটা বাদ দিচ্ছে এরা। প্রথমে আছে কি, পার্সেস পিসের যতগুলো আছে 14 গোষ্ঠী সব মনে করো, পার্সেস পিস একদম কনজাংশন পর্যন্ত। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে কিন্তু, ঠিক আছে? দেখো পার্সেস পিসের মধ্যে নাউন, নাউনের যত রকমের ভাগ আছে, তারপর প্রোনাউন, প্রোনাউনের যত রকমের ভাগ আছে, ভার্ব রিলেটেড, ফাইনাইট, নন ফাইনাইট, যা কিছু আছে। আমরা তো এর আগে তোমরা যারা গ্রামারের আইটেম ক্লাসগুলো করেছিলাম তারা তো সেগুলো জানোই। তো যাই হোক, এখানে আমরা সবগুলো আবার বিস্তারিত আলোচনা করতে হবে। তারপরে অ্যাডজেক্টিভ মানে পুরো পার্সেস পিসের যে ভাগগুলো আছে সেগুলো আলোচনা করতে হবে। তারপরে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, হ্যাঁ আমরা ফ্রেজ আলোচনা করেছিলাম এর আগে আমাদের ক্লাসগুলোতে, তাই না? সেগুলো এখানে আবার আমাকে দেখতে হবে, নাউন ফ্রেজ কেমন করে হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ কেমন করে হয়। এছাড়া ইডিয়মস যেগুলো আছে সেগুলো তো মিনিংয়ের সাথে রিলেটেড। এর আগে একটা দেখাচ্ছে অনেক ইডিওমেটিক সেন্টেন্স বা ফ্রেজ এগুলো পরীক্ষার সময় আসে, এইগুলোতে একটু মানে ডিপ দিয়ে দেয় অনেক সময়। দেখাচ্ছে এইগুলো প্রধানত পেপার পত্রিকাতে অহরহ ব্যবহার হয় এমন কিছু ফ্রেজ বা ক্লজ বা হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন কিন্তু অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়। হ্যাঁ, এই জন্য একটু পেপার পত্রিকাও মাঝে মাঝে ইংরেজি পড়বা। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লজের আইটেমটা দেখো, ক্লজের যে ভাগগুলো আছে সেটা। তারপরে হচ্ছে এই পর্যন্ত যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে পার্সেস পিস, ফ্রেজ এবং ক্লজ এগুলো সেন্টেন্স স্ট্রাকচারের সাথে রিলেটেড যে বিষয়গুলো। এরপর হচ্ছে এইগুলোই যে তুমি শিখেছ, এইগুলোর ভুলগুলো তুমি কতটুকু ধরতে পারো তার উপর ডিপেন্ড করছে হচ্ছে এই যে কারেকশন। কারেকশনটা কিসের মধ্যে আসতে পারে? টেন্স, ভয়েস, প্রিপোজিশন, ডিটারমিনার থেকে, মানে এগুলো তোমরা দেখো এইখানে আছে, এই আইটেমগুলো এখানকারই আবার সেন্টেন্স কারেকশনে আসতে পারে। যে একটা সেন্টেন্স ভুল দিয়ে দিল, বা হচ্ছে চারটা সেন্টেন্স দিয়ে দিল, দিয়ে বললো নিচের কোনটি ঠিক, এই জাতীয় কোশ্চেন পরীক্ষাতে মাঝে মাঝে আসে। তারপর সেন্টেন্স ট্রান্সফরমেশন, সিম্পল থেকে কমপ্লেক্স কোনটা হতে পারে, এইগুলো বিশেষ করে কাজ করছে কোথায়? ওই যে ক্লজের উপর ডিপেন্ড করে। তারপরে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, একটা সেন্টেন্স দিয়ে দিল এটার সঠিক প্যাসিভ ভয়েস কোনটা, বা নিচের কোনটি প্যাসিভ ভয়েসে আছে, ডিগ্রিগুলো ঠিক মতো হচ্ছে কিনা, এইগুলোর ভিতর থেকে কারেকশনও চলে আসে। হ্যাঁ, মানে মূল কথা হলো বেসিক জায়গাটার উপরেই তোমার কিন্তু ফোকাস করা হয়। তাহলে এছাড়া রয়েছে দেখো ভোকাবুলারি পার্টে যদি আমরা যাই তাহলে ওয়ার্ড মিনিংয়ের মধ্যে রয়েছে বিশেষ বিশেষ কিছু ফ্রেজ বা ওয়ার্ড দিয়ে দেয় যার মিনিংগুলো বলে এটার কি হতে পারে। সিনোনিম অ্যান্টোনিম তো আসেই প্রত্যেকবার, স্পেলিং একটা মিনিমাম থাকে। তারপর হচ্ছে ইউসেজ অফ ওয়ার্ডস অ্যাজ ভেরিয়াস পার্সেস পিস, একটা ওয়ার্ড দিয়ে বলতে পারে এটা কোন পার্সেস পিস বার করতে হতে পারে। ফরমেশন, সাফিক্স প্রেফিক্সের মাধ্যমে যে এর নাউন ফর্ম কি হতে পারে, এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হতে পারে। বিশেষ বিশেষ ভিন্ন ভিন্ন কিছু ব্যতিক্রমী ওয়ার্ড আছে যেগুলোর দেখা যাচ্ছে জেনারেলভাবে যেভাবে নাউন করা হয় ভার্ব থেকে, এগুলোর একটু কেমন জানি ভিন্ন, দেখতে একটু ব্যতিক্রমী, এইগুলোই বিভিন্ন সময় পরীক্ষাতে দিয়ে দেয়। আর বিভিন্ন ধরনের যে রাইটিং ফরম্যাটগুলো আছে, যে তার যে পার্টগুলো নিয়ে অনেক সময় পরীক্ষা, যে একটা প্যারাগ্রাফে কয়টা প্যারা থাকে, এরকম পরীক্ষাতে এসেছে। একটা প্যারাগ্রাফে কয়টা প্যারা থাকে বলো? স্যার 3টা। হ্যাঁ, হাই হাই, এটাই তো। প্যারাগ্রাফে কোনো প্যারা থাকে না। হ্যাঁ, প্যারা থাকে হ্যাঁ, প্যারাগ্রাফে তো প্যারাগ্রাফে কোনো প্যারাই থাকে না। তুমি হয়তো কিন্তু পার্ট থাকে তিনটা। তিনটা অংশ তাই থাকে। তো? হ্যাঁ, 3টা পার্টের কথা বলেছো, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা টপিক সেন্টেন্স, বডি এবং কনক্লুশন। এইটা দেখা যাচ্ছে আমরা মানে হঠাৎ করে সহজ মনে করে দিয়ে ফেলতে পারি, কিন্তু কোশ্চেনটা ভালো করে করতে হবে। কারণ একবার একটা দাগ পড়ে গেলে বক্স পূরণ করে ফেলেছো, সঠিকটা পূরণ করলেও তোমার ওটা কাটা যেতে পারে। তো সেই হিসাবে আমাকে খেয়াল করতে হবে। তারপর লেটারের কয়টা পার্ট থাকে, ঠিক আছে তো? এরকম বিষয়গুলো আসে। তারপর টপিক সেন্টেন্স কি, বা একটা প্যারাগ্রাফের
ইয়া তারপর থিসিস স্টেটমেন্ট কোথায় থাকে, এগুলো কি ফার্স্ট ইয়ার তোমরা পড়ছো না? অনেকে অনার্স ফার্স্ট ইয়ার এগুলো পড়া হয়েছে নাকি? দেখবো যে জি স্যার। এই জাতীয় জি খুবই স্যার। বেসিক, খুবই বেসিক বিষয়গুলো ওই পরীক্ষাতে আসে। হ্যাঁ, এরপর যদি লিটারেচার পার্টে দেখি, লিটারেচার পার্টে এখান থেকে বলা হচ্ছে দেখো, নেমস অফ রাইটার্স লিটারি পিসেস ফ্রম এলিজাবেথান পিরিয়ড টু 21st সেঞ্চুরি। তাহলে হচ্ছে কোথা থেকে? এলিজাবেথান এজ থেকে, কিন্তু দেখা যাচ্ছে তার আগে থেকেও এসে গেছে, অনেক সময় তার আগে থেকেও আসছে দেখা যাচ্ছে। যদিও বলা হচ্ছে এলিজাবেথান এজ থেকে একদম আপ টু ডেট পর্যন্ত, বর্তমান পর্যন্ত, যে বর্তমান যুগে মানে বর্তমান সালে, তাতে চলমান সালে যদি কেউ নোবেল পুরস্কারও পায় সাহিত্যে, সেটাও দেখাচ্ছে পরীক্ষাতে সাহিত্যের পার্ট হিসাবে এসে যেতে পারে, যে এই বইটার রাইটারকে, যেটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। হুম, এবং কোটেশন তো আছেই, বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কোটেশন আছে যেগুলো ঘুরে ফিরে ওইগুলোই আসে, ঘুরে ফিরে কোটেশনগুলো ওইগুলোই আসে। হ্যাঁ, তো কিছু বিষয় একদম বলে দেওয়া যায় যে এই লেভেলের মধ্যেই কোশ্চেনগুলো থাকবে, আর কিছু থাকে একটু ডিপে, বিশেষ করে ওয়ার্ড মিনিংগুলো অনেক সময় রিপিটেশন হয়। এমনও ওয়ার্ড মিনিং এসেছে, দেখা যাচ্ছে এমনও পরীক্ষাতে এসেছে যে গত সালে একটা পরীক্ষায় এসেছে, ওইটা একটু উল্টাই দিয়েছে। প্রশ্ন ঠিক আছে, ওখানে হয়তো দেওয়া ছিল সিনোনিম কি, পরে দেওয়া আছে এটার অ্যান্টোনিম কি, দিয়ে ওই ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে, তার সাথে একটা ব্যতিক্রম করে দিয়েছে। এরকমও দেখা গেছে, মানে যাচাই করতে করতে তুমি এমন পর্যায়ে চলে যাবা যাতে একদম তোমার নখদর্পণে থাকে যে এটা যেন এসেছিল, এটা না এখানে এরকম ছিল, আবার ঘুরে এরকম দিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকম কোটেশনের রিপিটেশন হয়? বলো। হুম, কোটেশনের রিপিটেশন হয়? কি বলো? তোমরা সাল যখন অ্যাসেস করতে শুরু করবো, তোমাদের কাজ দিব যখন, তোমরা বিভিন্ন সালের প্রশ্নগুলো যখন একটু গুছাবা বা পড়বা, দেখবা যে তুমি বুঝতে পারতেছো যে কেমনটা হয়েছে। ঠিক আছে, যে একটু ঘুরিয়ে দিয়েছে, একই জিনিস একটু ঘোরানো হয়েছে, একটু এরকম হয়েছে ওরকম হয়েছে। হ্যাঁ, তোমরা নিজেরাই বলতে পারবা যে কোথা থেকে কোশ্চেনের পরিমাণ বেশি আসছে, কোথা থেকে কম আসছে, মানে কোশ্চেন এনালাইসিস করতে হবে তোমাকে। হ্যাঁ, যে একদম 10 থেকে শুরু করে হয়তো বা 50তম যে সার্কুলার দিবে নাকি, 50তম তো সার্কুলার হ্যাঁ স্যার। দিয়ে, মানে সার্কুলার জি দিয়েছে স্যার। না জি স্যার। 50তম। হ্যাঁ, তাহলে একদম 10 জি থেকে 50তম হ্যাঁ স্যার। পর্যন্ত এইগুলোর ইংলিশ কোশ্চেনগুলো একদম তোমাকে ইয়ে করতে হবে, একটা হ্যাঁ দেখতে হবে একসাথে নিয়ে, যে কোথা থেকে কোশ্চেন বেশি এসেছে, সাহিত্য পাঠের ভিতর কোথা থেকে বেশি ধরতেছে। হ্যাঁ, তারপরে ওয়ার্ড মিনিং কোন লেভেলের এসেছে, রিপিটেশন হয়েছে কিনা, হলে কেমনভাবে হয়েছে, এই বিষয়গুলো দেখা যাচ্ছে আমরা স্টাডি করব। তাহলে তোমার ইংলিশটা যাতে একদম মাথার ভিতরে চলে আসে যে এরকম বিষয়গুলো। এখন যদি 30 হয়, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে আমি যাতে 25 মিনিমাম পাই। ঠিক আছে, তো মিনিমাম যাতে আমি ইংলিশ আইটেমটাতে 25 রাখতে পারি। ওভারঅল যদি আমরা পড়তাম, তাহলে একটা তোমাদের আউটলাইনই করতে বলতাম যে তুমি যাতে 120 পাও, তাহলে কোন পার্ট থেকে কত তোমাকে পাইতেই হবে সেটা তুমি ঠিক করে ফেলবা। আচ্ছা, কোনটাতে তুমি ভালো, যেমন ইংলিশে আমি ধরতাম 35-এর ভিতরে 30 যাতে আমার থাকে, 30 যাতে মিনিমাম থাকে, এরকমটা ধরে আমাকে 120 করতে হলে ম্যাথে কত পাইতে পারি, মানসিক দক্ষতায় কত পাইতে পারি, এরকম করে তোমাকে কি করতে হবে, বিভিন্ন কোচিংয়ে বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে তোমার ওই টার্গেটটা ঠিক রাখতে হবে। এমনকি অনলাইনে বিভিন্ন ওই রকম প্রশ্ন পাওয়া যেত তৎকাল আগে, এখন যাই না, আমি তো অনেকদিন পরীক্ষা দিই, এখনও পাওয়া যায় হয়তো, ওইটা আমি পুরো কিনে নিতাম, 10টা বা 20টা সেট কোশ্চেন কিনে নিতাম, কিনে নিয়ে এগুলো নিজে নিজে পরীক্ষা দেওয়া হতো। ঠিক আছে, এটা করে পরীক্ষা দিতাম, যে আমি দেখি তো আমি বাংলাতে যে কয়টা টার্গেট নিয়েছি সে কয়টা পারতেছি কিনা। এইরকম করে তোমাকে নিজেকে সবসময় যাচাইয়ের ভিতর থাকতে হবে, তাহলে দেখা যাচ্ছে কি তুমি এই জায়গাতে ভালো করবা। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আমরা এখানে যে অপশনগুলো দেখলাম তাতে গ্রামারের বিশেষ আইটেমগুলো, যেমন হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এখানে ন্যারেশনের কথা বলা নাই, আছে এখানে কি ন্যারেশনের কথা বলছে কোথাও? না স্যার। দেখাচ্ছে এইটা, না এই স্যার। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের মধ্যে ন্যারেশন ঢুকে আছে। কিভাবে আমরা জানি যে ন্যারেশনের ক্ষেত্রে আমরা জানি কি, যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয়, আর রিপোর্টিং ভার্বের যদি প্রেজেন্ট টেন্স থাকে বা ফিউচার টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে পরিবর্তন হয় না। বা হচ্ছে গুড মর্নিং থাকলে, গুড আফটারনুন থাকলে, গুড নাইট থাকলে, এইরকম থাকলে রিপোর্টিং ভার্বটা কি কি হতে পারে, এরকম দেখছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের বা ভার্বের দিক থেকেও ন্যারেশন থেকেও কোশ্চেন এসে গেছে। অতএব এখানে আইটেম বলা হচ্ছে এই কয়টা, কিন্তু এইগুলোকে বিশ্লেষণ করলে ভিতরের যে বিষয়গুলো আছে সেগুলো থেকেও দেখাচ্ছে ঘুরে ফিরে কোশ্চেন আসছে। একটা ক্লজ দিয়ে আন্ডারলাইন করে বলতে এটা কি জাতীয় ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ। হ্যাঁ, আমরা যেহেতু একাডেমিক পারপাসে যখন আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, ক্লজগুলো ফ্রেজগুলো আমি কিন্তু খুব মানে ডিপলি আলোচনা করার চেষ্টা করছিলাম তোমাদের সাথে।
তো যারা আছো ওইখান থেকে তারা আশা করি ভালো করবা বলে আমি মনে করি। আচ্ছা সরি, আমি একটা কল ধরে নিই। হ্যাঁ, আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এরপর দেখো তো যেটা বলছিলাম, তো এখানে আমরা যে কোশ্চেনের যে আইটেমগুলো হবে সেগুলো তো আমরা পড়বো। তোমাদের কাছে কি প্র্যাকটিসের জন্য কোনো বই টই এমনি তোমরা নিয়েছো কিনা? এমনিতে কোনো বই আছে? হ্যাঁ স্যার, এই যে মাস্টার্স মাস্টার আপনি ইংলিশ যে আছে। বলছিলেন, হ্যাঁ স্যার আছে স্যার। আমাদের কাছে ওটা আছে না? আচ্ছা, যদি যেটা সবার কাছে থাকবে সেটা দেখে জি আমরা স্যার। ইয়া করবো। আমিও যেহেতু আমিও দিব, কিন্তু তারপর একটা বই হলে কি হয়, আমি মানে নোট শিটে খুব একটা বিশ্বাসী না, এ কারণেই যে নোট শিট পড়ে একজন স্টুডেন্টের কমপ্লিট ধারণাটা আসলে গোছানো থাকে না। হ্যাঁ, কিন্তু একটা বই যদি থাকে তাহলে মনে হয় যে এই বইটা পড়ে শেষ করা মানে তার একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, আমি একটা বই শেষ করেছি। হ্যাঁ, তো সেই হিসাবে এখানে বেশ কিছু বই পাওয়া যায়। তার ভিতরে আমার কাছে সেটা অ্যাপেক্স বলো, কম্পিটিটিভ বলো, তারপর হচ্ছে মাস্টার্স বলো, তারপর হচ্ছে তোমার ওই যে নিডস বই বলো, অনেক ধরনের বই আছে। তো মাস্টার বইটা আমি আমার আমার সময় আমি পড়ি নাই। আমার সময় তো আমি মানে খুব একটা গ্রামারের বা এগুলোর জন্য আমি কনফিডেন্সের যে শিট ছিল আর হচ্ছে তোমার MP3 বা এগুলোই। মাস্টার্সটা আমি আমার পরবর্তীতে পেয়েছিলাম, এক স্টুডেন্ট নিয়ে এসেছিল, স্যার এই বইটা একটু দেখেন তো কেমন হয়। পরে আমি দেখছিলাম না, বইটা তো বেশ অনেক আলোচনা আছে, অনেক ডিপ আলোচনা আছে। তো সেই হিসাবে এখন আমি মাস্টার বইটাকে রেফার করি। তো সম্ভব হলে তোমরা কিনে নিবা, ঠিক আছে? তো আমিও যেহেতু এটা দিব, এছাড়া পিডিএফও আছে, পিডিএফও অনলাইনে পাওয়া যায়, তোমরা সেটা কালেক্ট করে নিয়ে পড়তে পারো। আর সাথে সাথে কিছু গ্রামার বই থেকে পড়াবো, ঠিক আছে? কারণ এখানে তো এগুলো তো গ্রামার বই না, এগুলো যেহেতু তোমাদের হচ্ছে জাস্ট একটা প্রেসক্রিপটিভ অংশ, যে এইভাবে পরীক্ষায় থাকে সেইভাবে দেওয়া। এতে দেখা যাচ্ছে একসাথে পাওয়া যায় না, কিছু টপিক তারপরে MCQ, কিছু আলোচনা, কিছু MCQ, এরকম দেখা যাচ্ছে এতে একসাথে হয় না। এ কারণেই আমরা গ্রামার বই অনুসরণ করব। বিশেষ করে আমার যেটা সবচেয়ে ফেভারিট গ্রামার বই লাগে বাংলাদেশের প্রেক্ষাপটে, প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওখান থেকে আমি পড়া দিব, ঠিক আছে? ক্লজ ফ্রেজগুলো আবার বিস্তারিত আলোচনা করব, যেভাবে MCQতে আসার মতো করে সেইভাবে। এবং প্রত্যেকটা ক্লাসে আমাদের যে আলোচনা হবে তার উপর ভিত্তি করে একদিন পরে ওটার উপর গুগল ফর্মে আমরা একটা করে টেস্ট নিব, বুঝতে পারছো? এরকম করে আমাদের টেস্ট থাকবে। আর আমি জি ফেসবুক স্যার। গ্রুপটা ক্রিয়েট করেছি, তোমাদের একটু বলে রাখি, ফেসবুক গ্রুপে আমি অ্যাড করেছি, তোমাদের জন্য একটা ফেসবুক গ্রুপই করেছি, তাই তো? হ্যাঁ, তোমাদের ওখানে একটা কাজ থাকবে, সেটা হলো যে সময় যাতে বেশি নষ্ট না হয়, তোমরা যারা যুক্ত আছো প্রত্যেককে একটা করে কোশ্চেন সবাই ওখানে লিখতে পারবা। হ্যাঁ, ফেসবুক গ্রুপে সবাই তোমরা লিখতে পারবা। প্রত্যেককে তোমরা একটা করে কোশ্চেন ওখানে, ওই যে পোল সিস্টেম আছে না, বা তোমরা এটা তো জানো তাই না, কিভাবে কি করতে হয়? পোস্টে গিয়ে পোল সিস্টেম আছে না, ওখানে গিয়ে একটা করে কোশ্চেন এবং তার অপশনগুলো লিখে দিবা সবাই। তাহলে যদি এখানে মনে করো 30 জন আছো, তাহলে একদিনে কয়টা কোশ্চেন হবে গ্রুপে বলো তো? 30টা। 30টা কোশ্চেন হবে। 30টা। 30টা কোশ্চেন হবে। তাহলে 30টা কোশ্চেনে একদিনে তোমরা কিন্তু 30টা কোশ্চেন জাস্ট একবার করে একবার ঢুকবা, দিয়ে কোশ্চেনের আনসারটা জাস্ট দিয়ে চলে আসবা, যাতে তোমার প্র্যাকটিসটা ওখানে ওইভাবে হয়ে যায়, বুঝতে পারছো? এবং কোনো কোশ্চেনে যদি মনে হয় যে সমস্যা আছে, তোমরা ক্লাসে বলো স্যার এই কোশ্চেনের আনসারটা আমি হয়তো বুঝি নাই, তখন দেখা যাচ্ছে কোশ্চেনের আনসারটা আমি হয়তো আলোচনা করে দিলাম। আলোচনা করলে ওইটা দেখা যাচ্ছে মাথায় থেকে যাবে। তো এই জন্য ফেসবুক গ্রুপটা মেনলি ক্রিয়েট করা। আর স্যার এই কোশ্চেন গুলোকে বিসিএস এর বই থেকেই? হ্যাঁ, এই বই থেকেই প্র্যাকটিসের জন্য, জাস্ট হ্যাঁ প্র্যাকটিসের জন্য যে টপিকটা পড়াবো সেই টপিকের উপর ভিত্তি করে, অথবা কিছু ভোকাবুলারি পার্ট আছে ওই ভোকাবুলারি থেকে, হ্যাঁ ভোকাবুলারি থেকে যেগুলো বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষাতে আসছে ওইগুলোই তোমরা এখানে দিবা। তাহলে কি হবে, মাথায় এসে যাবে, ঠিক আছে? এই যে টপিক দিব সেই টপিক, অথবা মানে 3টা ভাগ আমরা করে নিব আমাদের আলোচনা। কারণ 3টা ভাগ আমাদের করে নিতে হবে এই কারণে যে কিছু জিনিস আছে যেগুলো বোঝানোর থেকে মুখস্থ করার উপরে নির্ভর করবে। সেটা কোনটা? এই যে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? তো এই 3টা বিষয় কিন্তু বুঝিয়ে পারা যাবে না। হ্যাঁ, প্রিপোজিশনের ইউজটা আমরা পারবো, যেটা বোঝানোর বিষয়,
কিন্তু যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যাপার সেটা প্র্যাকটিস করে আগাতে হবে। অবশ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু কমন আছে, তাই তো, যেগুলোর উপরেই বারবার পরীক্ষাতে দেখা যাচ্ছে আসবে ঘুরে ফিরে। বিশেষ একটু মানে কঠিন হলেও অন্যান্য যে সকল ছোটখাটো পরীক্ষাগুলো আছে সেগুলোতে দেখবা যে খুবই কমন জাতীয় কিছু প্রিপোজিশন বা এই স্পেলিং বা এই জাতীয় জিনিস চলে আসে। তো সেই হিসাবে ওইগুলো আমাদের পড়ার ভিতর থাকতে হবে, প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে। তো তার জন্য ফেসবুক গ্রুপটা তোমরা কি করবা, প্রত্যেকের একটা করে কোশ্চেন দিবা, যে কয়জন থাকবার প্রতিদিন একটা করে দিবা, ঠিক আছে? তো এটা কোত্থেকে দিবা, তোমাদের বই আছে, জাস্ট বই থেকে ছবি তুলেও দিতে পারো, যে তুমি ছবি তুলে ওটাকে পোস্ট করে দিলা, অথবা পোল সিস্টেমে তুমি ওখানে লিখেও দিতে পারো, তাও যে জিনিসটা হয়ে যাবে। তাতে দিনে তোমাদের মানে দিনে যদি তোমাদের 30টা করে কোশ্চেন হয়, তাহলে মাসে কয়টা হচ্ছে কোশ্চেন বলো তো? মাসে কয়টা হবে? 30 দিনে 900টা। 90টা। কোশ্চেন, 900 কোশ্চেন তুমি কিন্তু ইয়া করতে পারছো, মানে প্র্যাকটিস করতে পারছো, ঠিক আছে? এইভাবে তোমাদেরকে আগাতে, মানে একজন আরেকজনকে হেল্প করতে হবে, গ্রুপ স্টাডির মতো এখানে সেই জিনিসটা হতে হবে। আর এটা এই গ্রুপে তোমার মানে কি আলোচনা করার জন্য ফ্রি থাকবে। যে কোনো একটা জিনিস কারো যদি মাথায় আসে যে এটা একটু যেন কেন ব্যতিক্রম ধরনের তথ্য, অমনি তুমি পোস্ট করে দিলা, বাকিরা জাস্ট একটু পরে একটু রিয়াক্ট দিয়ে দিলা, ঠিক আছে? এইভাবে অ্যাক্টিভিটি থাকবে, একজন আরেকজনকে হেল্প করবা, একজন আরেকজনের যাতে নলেজে চলে আসে, জাস্ট নলেজে দেওয়া। এখানে যেহেতু মুখস্থের ব্যাপার আর হিউজ তথ্য, বললাম তো বিসিএস মানেই তোমাকে হজম করতে হবে হিউজ ইনফরমেশন। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র মাথা ডুবিয়ে বসে বসে পড়ে কিন্তু হজম করা কঠিন, এখানে প্র্যাকটিসটা হতে হবে সবচেয়ে বেশি জরুরি, মনে থাকবে। আর ইংলিশের ক্ষেত্রে 3টা জিনিস বললাম, প্রিপোজিশন, তারপর হচ্ছে মিনিং, সিনোনিম অ্যান্টোনিম, আর হচ্ছে স্পেলিং। এইগুলো হচ্ছে মুখস্থ করা সম্ভব না সবসময়, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে 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 মনে রাখা সম্ভব, মনে থাকবে, প্র্যাকটিস করতে করতে মনে রাখা সম্ভব। তো এইগুলোকে আমরা ওইভাবে পড়ার চেষ্টা করব। যদিও আমি বই থেকে তো পড়া দিবই, ওই বই থেকে পড়ার ভিতরে যে অংশটুকু আসবে সেই অংশটুকু আমরা এভাবে দিব। এবং পুরো 1 সপ্তাহ যে পড়াটা হবে আমাদের, ওর উপর একটা টেস্ট থাকবে, 1 সপ্তাহের উপরে যে পড়াটা সেটা। আর টপিক ভিত্তিক যে টপিকটা আমরা শেষ করব তার উপর একটা টেস্ট হবে। প্রথমত মনে করো আমি পড়লাম হচ্ছে মনে করো যে নাউনের ডিটারমিনার অংশ, তাই তো, ডিটারমিনার অংশ। তাহলে ডিটারমিনার অংশ যখন পড়ানো হবে তখন শুধু ডিটারমিনার অংশ শেষ করে আমরা ওটার উপর একটা টেস্ট নেব। তারপর হচ্ছে 1 সপ্তাহে যদি মনে হয় যে ডিটারমিনার আছে, ওর সাথে ওয়ার্ড মিনিং, সিনোনিম অ্যান্টোনিম, বানান আছে, 1 সপ্তাহ শেষ হবে আমরা ওটার উপরে একটা আবার টেস্ট নেব। এইভাবে করে, কারণ এখানে টেস্ট যত বেশি দিবা তোমার মানে কি ক্লিয়ারেন্সটা তত বেশি হবে। হ্যাঁ, এই জন্য টেস্টগুলো যেন বাদ দিও না। আর টেস্টগুলো যেহেতু লিখিতভাবে না, এটা যেহেতু আমি গুগল ফর্মে দেবো, তোমরা শুধু ওই সেই এমসিকিউ দেওয়ার মতো করে ক্লিক দিবা, এতে সময় লাগবে না বেশি, ঠিক আছে? অতএব দেখাচ্ছে বেশি দিব না, 10টা 15টা করে যদি দিই হয়তো 10 মিনিট বা 15 মিনিটেই হয়ে যাবে। এভাবে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে জিনিসটা কিন্তু কাজে লাগবে। কি আমার কথা বোঝা গেল? যে কিভাবে আমরা স্যার আমাদের পড়ার আপনি লেভেল থাকবে 3টা। একটা হচ্ছে ক্লাস ভিত্তিক গ্রামাটিক্যাল আলোচনা, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর আরেকটা হচ্ছে ওয়ার্ডের মিনিং, সিনোনিম অ্যান্টোনিম এবং স্পেলিং। এই 3টা ধাপের পড়া কিন্তু আমাদের থাকবে প্রতিদিনের জন্য। হ্যাঁ, তবে যারা একাডেমিকের ভিতরে আছে বেশি চাপ নেওয়ার দরকার নেই। আর এটা যেহেতু আমি 4 মাস বলেছি, মানে 4 মাস না, এটা এখন এই গ্রুপটা আমি যেটা ক্রিয়েট করেছি এটার ক্ষেত্রে একদম পরবর্তীও যে ব্যাচগুলো আমি করব এইখানেই যুক্ত করব, সবাই এখানেই থাকতে পারবে। সে যে কোনো ব্যাচের যে কোনো স্টুডেন্ট ক্লাস করতে পারবে, কিন্তু যে ব্যাচটা আমি থাকবে সেই ব্যাচ স্টুডেন্ট তো রেগুলার থাকতে হবে। আর একটা ব্যাচ শেষ হয়ে যাওয়ার পর বাকি যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, হ্যাঁ, সেটা একটা রুটিন সিস্টেমও করব আমি, বা ওই রকম আউটলাইন আছে যে আমি বলে দিব এই সপ্তাহে এই টপিকটা পড়ানো হবে, ঠিক আছে? তো মানে সপ্তাহ ভিত্তিক রুটিন করে দিব, সপ্তাহ ভিত্তিক যে এই কয়দিনে আমরা এই কয়টা টপিক পড়বো, এই কয়টা টপিক করে এভাবে পড়বো। হ্যাঁ, আর যেহেতু তোমরা স্টুডেন্ট লাইফে আছো, এখানে একটু আরেকটা কথা বলে নিই সাবধান বাণী, সেটা হলো স্টুডেন্ট লাইফ আছো ঠিক আছে, কিন্তু যেন পড়াশোনার প্রতি এমনটা না হয় আরে পরে পড়ে নিব, পরে হবে, এখনো সময় আছে, এই কথাটা বাদ দিবা। তুমি ভাববা যে চাকরির পরীক্ষা আমাকে আগামী মাসের মধ্যেই দিতে হবে, এরকমভাবে পড়তে হবে, ঠিক আছে? তো যদি তুমি এখন এলোমেলো করে পড়ো তাহলে এই এলোমেলোটা কিন্তু তুমি আর ঠিক করতে পারবে না, কারণ তখন তোমার এমনটা ঘটবে যে তুমি মনে করবো আমার এটা পড়া তো আছে, কিন্তু তোমার সে পড়ার ডেপথ
হয়তো বা হয়নি এখনো, যে পরিমাণ পড়লে পারে তুমি ভালো করবা, কিন্তু তুমি ভাবতেছো আমি তো পড়েছি, এটা তো পড়া হয়ে গেছে বা পড়েছি, এরকম একটা ব্যাপার কিন্তু ঘটতে পারে। এগুলো একটু খেয়াল রাখবা। হ্যাঁ, সরি, আরেকবার একটু কলার সেম ধরে নিই। আচ্ছা, তো সবাই লাইনে আছো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ জি স্যার। তো জি স্যার। আমি এখন তোমাদের যে কোশ্চেনটা, হ্যাঁ, কোশ্চেনটা আমি গ্রুপে শেয়ার করে রাখছিলাম এই কারণে যে কোশ্চেনটা যাতে আমি সহজেই পেয়ে যাই। তো ওখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, 47তম বিসিএসটাই যেহেতু 200 মার্কের ছিল, তারপরে যে 48, 49 এগুলো স্পেশাল ছিল, ওখানে ওইভাবে এটা নাই। তো আমরা এখান থেকে একটু কোশ্চেনগুলো দেখি, আবার একটু দেখি, সবাই হয়তো বা দেখেছো তোমরা, সবাই হয়তো স্যার ওটা কেমন স্পেশাল ছিল? তো একটু খেয়াল করো যে আহ, এই দেখো এখানে কি দিয়েছে, একটা বানান। হ্যাঁ, এই বানানটা কিন্তু ইয়ার ভিতর থেকে আসছে, বুঝতে পেরেছো? মানসিক দক্ষতা। হ্যাঁ, মানসিক দক্ষতা আমার করতে খুব মজা লাগতো। হ্যাঁ, মানসিক দক্ষতা অংশটা, এটা হচ্ছে কি মানসিক দক্ষতা। দেখো নিচে উল্লিখিত শব্দগুলোর মধ্যে কোন বানানটি সঠিক খুঁজে বার করো। তাহলে এই বানান সঠিকের কি ইংলিশের মধ্যে পড়ছে না এটা? হুম, তাহলে জি দেখো স্যার। বানানগুলো কিন্তু আমাকে খেয়াল করতে হচ্ছে, জি স্যার। বানান থেকে এসেছে। তারপরে এটা তো ইয়ে গেল। এইখান থেকে দেখো প্রথমে সেন্টেন্স কারেকশন দিয়েছে। দেখো হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, সবাই কি দেখতে পাচ্ছ তো স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। দেখো হুইচ জি স্যার। সেন্টেন্স ইজ কারেক্ট, ওয়ান অফ থাকলে কি হয় বলো তো? পরবর্তী নাউনটা প্লুরাল ফর্ম হয় কিন্তু ভার্বটা স্যার সবসময় পরের কমন হয়, নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা ভার্বটা সিঙ্গুলার হয়। সিঙ্গুলার হয়, তাই না? হ্যাঁ, খেয়াল করতে হবে সিঙ্গুলার। ওয়ান অফ মানে এখানে দুটা তিনটা ভুল থাকতে পারে, কিন্তু যে ওয়ান অফ আছে মানে পরবর্তী নাউনটা সিঙ্গুলার আছে কিনা খেয়াল করতে হবে, আর সিঙ্গুলার ভার্ব, তাই তো? এখানে সিঙ্গুলার আছে কিনা, যদি সিঙ্গুলার থাকে তাহলে ভুল, তাহলে প্লুরাল ফর্ম করতে হবে, ভার্বটা সিঙ্গুলার করতে হবে, এইটা। তারপরে দেখো এখানে আর্টিকেল থেকে আসছে ডিটারমিনার অংশে। হ্যাঁ, ডিটারমিনার, দেখো ডিটারমিনার থেকে আসছে সিলেক্ট দ্য রাইট ডিটারমিনার। এখানে আমরা এফ দিয়ে শুরু হলেও যেহেতু এফ উচ্চারণ করতে এ আসতেছে, তাই কি দিব আমরা এই জায়গায় বলো? এন। এন। এন দিব। এ। দেখো খুবই ইজি। তারপরে এখানে কি বলছে, হিয়ার ক্যারিং, হ্যাঁ, উই মেট মেধা ক্যারিং আপ বুকে অফ রেড, দেখো রোজেস। তাহলে এখানে ক্যারিং কি হিসাবে কাজ করেছে? ঠিক আছে, ক্যারিং কি হিসাবে কাজ করেছে, যেহেতু এটা পোস্ট মডিফাই করতেছে, তাই না? পোস্ট মডিফাই জি করতেছে। স্যার, অ্যাডজেক্টিভ হ্যাঁ, জি প্রেজেন্ট স্যার। পার্টিসিপল। মেধার অবস্থা নির্দেশ করছে, তাহলে হবে কি বলো এটা? হ্যাঁ, এটা Partic- নিশ্চয়ই আমরা জানি প্রেজেন্ট Part- পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল জিরান তো হচ্ছে না, ইনফিনিটিভ হচ্ছে না, ভার্বাল নাউন হচ্ছে না। ভার্বাল নাউন হতে হলে সেটা নাউনের অবস্থানে থাকতে হবে। তার মানে কি, এটা যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল আলাদা করে বলা নাই, তাই আমাকে পার্টিসিপলের মধ্যেই দিয়ে যেতে হচ্ছে, তাই নাকি? এবার দেখো 5 years হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাই, যদি সিন্সের ইউজ, তাই না? সিন্সের ব্যবহার কিন্তু। তাহলে এখানে বলছে কি আইডেন্টিফাই দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স। ও এখানে হচ্ছে ট্রান্সফরমেশনের ব্যাপার এসেছে এখানে, তাই তো? এটা তো আর রাইট ফর্ম ভার্বের না, এটা রাইট ফর্ম ভার্ব হিসাবেও দিতে পারতো। হ্যাঁ, যে এখানে প্রেজেন্টেন্স দিয়ে এটা ব্র্যাকেটে দিয়ে বলতে পারতো এটা কোন ফর্ম হবে, কিন্তু এখানে বলছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটার আমাকে সিম্পল ফর্ম করতে হবে। তা কি বলছে এই জায়গায় দেখো, তাহলে 5 years হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাইড, তাহলে তার বাবা মারা গেছে তারপরে 5 বছর পেরিয়ে গেছে, তার মানে তার বাবা কবে মারা গেছে? 5 বছর 5 বছর আগে। আগে। তাহলে 5 আগে। বছর আগে, তাই এটা দেখো দিয়েছে কি হিজ ফাদার হ্যাজ ডাইড 5 years ago, হিজ ফাদার ডাইড 5 years ago। এখানে খেয়াল করো, যেহেতু পাস্ট টেন্স থাকলে মানে পাস্ট নির্দেশক শব্দ থাকলে কি কখনো প্রেজেন্ট টেন্সে হয় বলো? হ্যাঁ, না আমরা স্যার। কিন্তু খুব না। এলিমিনেশন শব্দটা না খেয়াল স্যার। করবো। হ্যাঁ, অমিশন বাদ দেওয়ার হিসাবটা বাদ দিতে হবে। দেখো তাহলে হ্যাজ দিয়ে যে দুটো, এই দুটো তো অবশ্যই বাদ যাবে নাকি? হ্যাজ দিয়ে যে দুটো অবশ্যই বাদ, তাহলে পাস্ট টেন্সের আছে, তাহলে ডাইট গেল। এবার আসি 5 years ago, আর এটা হচ্ছে 5 সিন্স 5 years তো হবেই না, তার মানে কোনটা হচ্ছে এখানে? 5 years ago। 5 ইয়ার্স থেকে। 5 years এখানে ago। কিন্তু 5 years ago আছে, হট করে আমরা দেখে দিয়ে দিতে পারি এটাই মনে হবে, কিন্তু ভিতরে একটু খেয়াল করো, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। 5 বছর আগের ঘটনা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়? তার মানে দুইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাদ, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স দুইটা আছে। এখন পরবর্তী ফ্রেজটা কি হয় সেটা খেয়াল করতে হবে। এবার দেখো সিনোনিম অ্যান্টোনিম দিয়ে আছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি, তাহলে হচ্ছে এখানে আমাকে খেয়াল করতে হচ্ছে যে কন্ট্রোভার্সি দিয়ে কি নির্দেশ করে। হ্যাঁ, এটা চাচ্ছে কি অ্যান্টোনিম। অ্যান্টোনিম কন্ট্রোভার্সি মানে কি বিতর্কিত অবস্থা রয়েছে, তাই তো? তাহলে নিশ্চয়ই সমতা বোঝাবে, তাই না? তাহলে কন্টেনশন মানেও হচ্ছে একটা বিরোধ,
বিকারিং মানেও বিরোধ, ডিসপুট মানেও বিরোধ, তাহলে হবে কি ইউনানিমিটি। ইউনানিমিটি মানে হচ্ছে কি সমতা, তাই তো, একমত, ঐক্যমত্য, এরকম কিছুকে বোঝায়। বলো তো এই যে ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, এটা কোন পয়েন্ট থেকে নেওয়া হয়েছে? ক্যানোনাইজেশন। হ্যাঁ, তার ফ্রান্সিস বেকনের থার্ড ইয়ারে তোমরা পড়েছিলা। হ্যাঁ, থার্ড ইয়ারে তোমরা পড়েছিলা। তারপর হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে বলা হয় কোনটাকে? একদম সিম্পল কোশ্চেন, ওয়ান অ্যাক্ট প্লে বলো কোনটা? রাইডার্স টু দ্য সি। এটা কার লেখা? জন মিলিটন হ্যাঁ, জন মিলিংটন সিন্স। তারপর নাইদার আ বরোয়ার নর আ লেন্ডার বি, ফর লোন অফ লুজেস বোথ ইটসেলফ অ্যান্ড ফ্রেন্ড। এইখানে যেহেতু তোমরা এখন হ্যামলেট পড়নি, এটা তোমরা পড়বো মাস্টার্সে, ঠিক আছে তো, ওখান থেকে দিয়ে রাখছে। হ্যাঁ, তাই বলছে আমাদের ধার দেওয়াও ঠিক না, আবার ধার নেওয়াও ঠিক না, কারণ এর মাধ্যম দিয়ে দুটাই আমরা হারাই, টাকাটাও হারাই, বন্ধুত্ব হারাই। একদম বাস্তব কথা, ঠিক আছে, যেটা আমার সাথে একদম কি বলবো মিলে গেছে। এটা আমাদের কি বলবো ধর্মীয় বিবলিক্যাল অবস্থানেও ছিল, এখন একদম টাকাও যাবে, বন্ধুত্বও যাবে, ঠিক আছে। আচ্ছা, তার বলছে দেখো, হু কম্পোজ দ্য এলিজিয়াক পোয়েম থিয়ারসিস, থার্ড ইয়ারে পড়েছিলাম, বলো কার এটা? ম্যাথিউ আর্নল্ড। এই যে ট্রেডিশনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এটা সম্ভবত মাস্টার্সে আছে তোমাদের। এটা হচ্ছে কার লেখা? দেখো, হু ইজ দ্য রাইটার? টি.এস. ইলিয়টের। এটা কি মাস্টার্সে না ফোর্থ ইয়ারে আছে? না স্যার, আমাদের নাই স্যার। ফোর্থ ইয়ারে নাই না, তাহলে মাস্টার্সে সম্ভবত। না, Our স্যার। sweetest songs are those that tell of saddest thought। কার লেখা? হ্যাঁ, কোন পোয়েম থেকে? না, শেলির কোন পোয়েম থেকে? হ্যাঁ, তাহলে কোনটা হবে? টু আ স্কাইলার, নাকি? স্কাইলার। টু আ স্কাইলার। Who authored the futuristic novel Brave New World? Brave New World, হ্যাঁ, অ্যালডাস, দেখো অল্ডাস লিওনার্ড হাক্সলি ইনি করেছেন। ব্রেভ নিউ ওয়ার্ল্ড তোমাদের আছে? না স্যার, না। আমাদের সময় ছিল, মাস্টার্সে হয়তো আছে কিনা, আমাদের সময় ছিল এটা। তারপরে গুড ফেন্সেস, বলো তো কার লেখা? রবার্ট ফ্রস্ট। রবার্ট আবার ফার্স্ট। কাওয়ার্ড ডাইস মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। কোথা থেকে লেখা? জুলিয়াস সিজার। হ্যাঁ, দ্য ভ্যালিয়ান্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স, যারা সাহসী তারা মৃত্যুর টেস্ট একবারই গ্রহণ করে। হ্যাঁ, শেক্সপিয়ারের জুলিয়াস সিজার থেকে নেওয়া। নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স, ঠিক আছে, তো এটা কার লেখা? এই কোন থেকে মনে আছে? থার্ড ইয়ারে পড়ছিলাম। নলেজ উইজডম লিঙ্গার্স, লক্সলি হল। দ্য ট্র্যাজেডি স্যামসন অ্যাগনিস্টস, কার লেখা? জন মিল্টন। জন মিল্টনের, হ্যাঁ, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন্ড, স্যামসন অ্যাগনিস্টস, এগুলো। ওয়েটিং ফর গডও কার লেখা? স্যামুয়েল বেকেট। পরের পরীক্ষা আসতে পারে যে ওয়েটিং ফর গডও কোন ধরনের লেখা, কোন ধরনের ড্রামা? কমেডি অফ ম্যানার্স, Absurd drama, ট্র্যাজেডি, absurd. অ্যাবসার্ড ড্রামা, এইভাবে ঘুরে আসতে পারে। তারপর হচ্ছে ইট ইজ স্ট্রেঞ্জ বাট ট্রু, ফর ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, দিস ইজ টেকেন ফ্রম আ পোয়েম। এই পোয়েমটা তোমরা হয়তো পড়োনি এখনো, ঠিক আছে তো, লর্ড বায়রনের লেখা। এবার হচ্ছে হু রোড দ্য নভেলা হার্ট অফ ডার্কনেস, কার লেখা? এই তো কিছুদিন আগে কনরাড। তারপরে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট কার লেখা? শুটিং অ্যান্ড বলেছে, শুটিং অ্যান্ড এলিফ্যান্ট কার লেখা? আ স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট। এই যে দেখো, এই কোশ্চেনটা যে কতবার রিপিট হয়েছে তার কোনো ঠিক নাই। হ্যাঁ, আ স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট, মানে প্রিভিয়াস প্রিপারেশন ছাড়াই যে স্পিচ দেওয়া হয় সেটাকে আমরা বলি কি? এক্সটেম্পোর স্পিচ, নাকি? এক্সটেম্পোর। এক্সটেম্পোর, এটা অনেকবার এসেছে। হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম? আর এই কার বলো তো? সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম একই রকম, শিপ আছে না, তারপর ডিয়ার, তারপর যে ডাইস, এগুলো কি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। এটা হচ্ছে কি থেকে আসছে? নাম্বার থেকে আসছে। এই অংশটা নাম্বার থেকে আসছে। সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব, কারণ ফার্স্ট অ্যাডজেক্টিভও হয়, ফার্স্ট অ্যাডভার্বও হয়। তাহলে ফার্স্ট যদি নাউনকে মডিফাই করে তাহলে হবে কি? অ্যাডজেক্টিভ। আর যদি ভার্বকে মডিফাই করে তাহলে হবে অ্যাডভার্ব। আর ফার্স্ট নিজেই তো ভার্ব হতে পারে। দেখো, ফার্স্ট হচ্ছে কি? এখানে উপবাস রাখা। এই ফার্স্ট মানে হচ্ছে ডিউরিং হবে, এখানে বানানটা ভুল হয়েছে। মুসলিমস ফার্স্ট ডিউরিং
রামাদান। আর ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, এত দ্রুত গাড়ি চালিও না। তাহলে এখানে ফাস্ট কি বলো তো? চালানো, অ্যাডভার্ব অ্যাডভার্ব, হ্যাঁ, এখানে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করছে। ভার্ব ইট ওয়াজ আ মডিফাই। কাওয়ার্ডলি অ্যাটাক, এইখানে খেয়াল করতো কাওয়ার্ডলি অ্যাটাক। কাওয়ার্ডলিটা কি, অ্যাডজেক্টিভ না নাউন এই ক্ষেত্রে? অ্যাডভার্ব স্যার। কেন অ্যাটাককে নাউন না? Adjective. আর্টিকেল নাউন, এটা হবে কি নাউন, এই জন্য অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ। অনেকে অ্যাডভার্ব বলে বসতে যে এলওয়াই থাকলে পরে অ্যাডভার্ব হয়। ওই যে বললাম ব্যতিক্রম, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, অমনি শটাশট তুমি অ্যাডভার্ব দিয়ে দিতে পারো, ঠিক আছে তো? কিন্তু কাওয়ার্ডলি হচ্ছে নাউনকে মডিফাই করেছে, তাই না? তাহলে হবে কি, এটা অ্যাডজেক্টিভ হবে। এই জায়গাগুলো খুশিতে আমরা অনেক ভুল করে আসবো বাসায়, হ্যাঁ, ইংলিশের স্টুডেন্টরা খুশিতে ভুল করে আসবে, কারণ আমরা যেভাবে পড়েছি এরকম মানে নলেজ দিয়ে পড়ি নাই। দ্য রিভার ফ্লোজ পাস দ্য ভিলেজ, এই যে পাস, এটা হচ্ছে কি এক ধরনের প্রিপোজিশন, এটাকে বলা হয় কি পার্টিসিপল প্রিপোজিশন। পাস দিয়ে বোঝাতে পাস শব্দটা ইউজ করা হয়, তো এখানে কিন্তু প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। তারপরে স্যার বিসাইডের মধ্যে অনলি ফর আওয়ার্স আ নাইট, তাই তো? ইহানা স্লিপস, স্লিপস দেখো কি জাতীয় ভার্ব এটা, হ্যাঁ, কি জাতীয় ভার্ব, তাই না? যার কোনো অবজেক্ট নেই তাকে আমরা বলি কি ইন্ট্রানজিটিভ ভার্ব, না? যার অবজেক্ট থাকে সে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে অ্যাডভার্ব আছে, দেখো ইহানা স্লিপস অনলি ফর, তাহলে স্লিপস হচ্ছে কি এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব, মানে ভার্ব থেকে প্রশ্ন করেছে। হি স্টার্টেড টিচিং হ্যামলেট, হি স্টার্টেড টিচিং, তাহলে স্টার্টেড ভার্বের অবজেক্ট হচ্ছে টিচিং, তাহলে এটা হচ্ছে এক ধরনের জিরান্ড, তাই তো? আমরা জানি যে অবজেক্ট হিসাবে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত বসে তাহলে সেটা নাউন হিসাবে কাজ করে। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড নাউন হিসাবে কাজ করলে আমরা কি বলি তাকে? জিরান্ড। নাকি? জিরান্ড। জিরান্ড। ম্যারিডের সাথে কি হয়, কারোর সাথে বিয়ে করা অর্থে উইথ অথবা টু, এই দুটার মধ্যে জামলা পাকায় যায়, তাই না? কিন্তু আসলে ম্যারিডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় টু, দেখো এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে রাখছে। এবার সিবলিং, সিবলিং মানে কি? সিবলিং বলতে কি? ভাই বোন। ভাই বোন। তাহলে এটা কোন প্রাপ্ত ভাই বোন। জেন্ডার? দেখো জেন্ডার থেকে দিয়েছে, এটা কোন জেন্ডার? কমন জেন্ডার। হ্যাঁ, এটা কমন common জেন্ডার। gender। ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। মেয়েও ফাইন্ড হতে আউট পারে। দ্য কারেক্টলি, দেখো এটা স্পেলিং, হ্যাঁ, রেমিনিসেন্স, হ্যাঁ, রেমিনিসেন্স এসেছে। এখন এই জায়গায় দেখতে চোখে বেঁধে যেতে পারে, এই যে একই রকম লাগতেছে, হ্যাঁ, এই যে এনের পরে আই না ই, এইগুলো ঝামেলা পাকাইতে পারে। এই জন্য এই বানানগুলো বারবার দেখতে হবে, বুঝতে হবে। এই জন্য বললাম ফেসবুকে প্রতিদিন দুই একটা করে বানান কেউ না কেউ দিবা, যে আমি একটা বানানের দেবো, একটা সিনোনিম অ্যান্টোনিমের দেবো, যেগুলো অ্যাকোমোডেশন বানান, রেমিনিসেন্স বানান, রেনেসা বানান, ট্রাভেল বানান, মানে যেগুলো দেখবো যে একটু ঝামেলা আছে, হ্যাঁ, এরকম। তারপরে কমিটি বানানে কয়টা টি, কয়টা ই, কয়টা এম, এরকম নিয়ে কিন্তু ঝামেলা হয়েছে, ওইগুলো পরীক্ষায় চলে আসে। এবং জানা জিনিসও ওই পরীক্ষার সময় গিয়ে কিন্তু মাথা কাজ করে না, এগুলো আমরা দিয়ে চলে আসি। স্মেল আর র্যাট, র্যাট, স্মেল আর র্যাট মানে কি কোনো কিছু সন্দেহ করা, তাই না? দেখো স্মেল আর র্যাট সন্দেহ, তাহলে হচ্ছে কি সাসপেক্ট সামথিং রং, কিছু একটা বাজে জিনিসে। সিলেক্ট দ্য সিনোনিম ফর ইনক্লিমেন্ট, ইনক্লিমেন্ট হচ্ছে কি বলছে যে রুক্ষ, বাজে, এরকম একটা কিছু, হ্যাঁ। তো দেখো এখানে সবগুলো কি পজিটিভ, অ্যাফাবেল, তারপরে মায়ার, জেনিয়াল। রাফ হচ্ছে একটা ব্যতিক্রম। তাহলে অনেক সময় এরকমভাবে আমরা এলিমিনেশনের মাধ্যমে সঠিক উত্তর খুঁজে পেতে পারি, যেগুলো আমরা হয়তো বা বুঝবো না, যে এই তিনটা তো একই রকম, তার মানে এই তিনটা উত্তর হতে পারে না, তার মানে নিশ্চয়ই ব্যতিক্রমটা হবে, যদি কখনো এরকমটা বুঝতে পারো। টেল মি ফ্র্যাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস, দ্য আন্ডারলাইন পার্ট ইজ অ্যান্ড, দেখো এখানে হয়তো আন্ডারলাইন কোনটা চেয়েছিল, টেল মি একটা ক্লজ, তাই তো? তাহলে হোয়াই ইউ ডিড দিস, এই হোয়াই ইউ ডিড দিস এই পুরোটা হয়তো আন্ডারলাইন ছিল, এটা একটা ক্লজ। তাহলে কি জাতীয় ক্লজ হবে? টেল মি, টেল মি কি বলতে বলছে আমাকে? হোয়াই ইউ ডিড, তাহলে এটাও একটা অবজেক্ট। আর অবজেক্ট যে ক্লজটা হয় সেই ক্লজকে আমরা কি বলি বলো? নাউন ক্লজ। নাউন ক্লজ। নাউন ক্লজ। হ্যাঁ, তাহলে এখানে নাউন ক্লজ হয়ে আছে, এখানে আন্ডারলাইনটা বাদ ফেলে গেছে। দ্য প্রেফিক্স নন ক্যান বি অ্যাডেড, এখানে ননটা কার সাথে অ্যাড করা যায়? নন অফিস, নন রেগুলার, নন পার্টিশন, নাকি নন অবে, তাই তো? তাহলে কাকে দিব? পার্টিশন, হ্যাঁ, নন পার্ট। পার্টিশন। partition, তাই তো? আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, আই হার্ড হার সিং, আমি তাকে গাইতে মানে শুনলাম আর কি। তাহলে আই হার্ড হার সিং, তাহলে সিংটা তো আপাতত পাশে রাখো, এইটুকুর প্যাসিভ করতে হবে, তাই তো? আর পরবর্তীতে এইটুকু কাজ করতে হবে। তাহলে কি হবে? আই হার্ড হার সিং, তাহলে শি ওয়াজ হার্ড, দেখো তো শি ওয়াজ হার্ড সবগুলোই আছে নাকি? শি ওয়াজ হার্ড। তারপরে কি হবে যে এখানে হার্ডের পর যদি আরও একটা ভার্ব থাকে সেটা বিয়ার ইনফিনিটিভ হয়, কিন্তু প্যাসিভ করলে পারে সেটা ফুল ইনফিনিটিভ হয়ে যায়। তার মানে হার্ডের পরে টু সিং হবে, এখানে টু সিং কয়টা আছে? এটা আছে, এটা, তার মানে বাকিগুলো বাদ গেল। এবার এটা তো, এটার তো আর প্যাসিভ হবে না, তার মানে এখানে টু বি সাং আছে আর এখানে টু সিং আছে, তাহলে কোনটা হবে?
আমাদের To টু sing. সিং হবে, আর শেষে বাই মি তো সবার কাছে আছে। তো এইভাবে করে খুঁজে খুঁজে বার করতে হবে যে কোথায় কোথায় বিনতে, একবারে না। জাস্ট আমি প্রথমে বুঝবো হার্ডের প্যাসিভ ফর্ম আছে সবার আছে, তারপরে দেখবো বাই মি, এখানে আমাদের যে বাই আইটা ইত্যাদি দিয়ে যেতে পারে। তারপর এখানে যেহেতু সেকেন্ড ভার্ব হিসেবে নন ফাইনাইট, সেটা প্যাসিভ করার সময় আমাকে ফুল ইনফিনিটিভ করতে হবে। তাহলে এখানে দেখবো ফুল ইনফিনিটিভ কোথায় আছে, এটা বাদ গেল, এটাও প্যাসিভ, এটা বাদ গেল, এটা তো সাং হয়ে গেছে, এটাও হবে না, তারপর এটা। এভাবে করে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে আমাকে কোনটা করতে হবে। তো দেখো এখানে রাইট ফ্রম ভার্ব, তারপর সিনোনিম অ্যান্টোনিম, তারপরে স্পেলিং, তারপরে ক্লজ, মানে কি প্রত্যেকটা আইটেম কি টাচ করেছেন এই জায়গায় বলো তো? সিলেবাসটা যদি আমরা এখন আবার দেখি, ডিটারমিনার থেকে কোশ্চেন আসছে, নাম্বার থেকে আসছে, জেন্ডার থেকে আসছে, যে জেন্ডার থেকে আসছে না, ওই যে কোন জেন্ডার, হ্যাঁ তারপরে স্যার আসছে। ফাইনাইট নন ফাইনাইট ভার্ব থেকে আসছে, ফ্রেজ থেকে আসছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব হবে, প্রিপোজিশন থেকে আসছে, কন্ডিশন থেকে আসেনি, ফ্রেজ থেকে আসেনি, ক্লজ থেকে আসছে, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, তারপরে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটা আসছে, তাই না, যে কিভাবে এটা সিম্পল ফর্ম কি হবে, এরকম ভাবে এসছে। তারপর সিনোনিম এসেছে, মিনিংটা আসেনি দেখলাম, অ্যান্টোনিম সিনোনিম দুটাই আসছে, স্পেলিং আসছে, তারপরে পার্সেস পিসের ওই যে সাফিক্স প্রিফিক্সের ব্যাপারটা কিন্তু আসছে। মানে দেখাচ্ছি যে সিলেবাস ধরে কোশ্চেনটা আসে কিনা। কম্পোজিশন থেকে আসছে কোনো, এখান থেকে মনে আসেনি নাকি? না স্যার আসে নাই। আসেনি। লিটারেচার থেকে বেশ কিছু এসেছে, যেগুলো মোটামুটি সবগুলো তোমরা যেহেতু সাহিত্য পড়তেছো অনেকেই, অধিকাংশ আছো, এখান থেকে তোমরা পেরেছো। কোটেশন আসছে কোনো? হ্যাঁ কোটেশন আসছে, কোটেশন আসছে না? আসছে স্যার। দুইটা হ্যাঁ স্যার কোটেশন আসছে। আসছে না কোটেশন, তাই তো মনে হলো। জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এইভাবে যদি আমরা সিলেবাসটা ধরে আগাই তো আশা করি, এবং এখানে অধিকাংশ কোশ্চেনই বই থেকে আসছে, ঠিক আছে, তো বই থেকেই আসছে, অতএব বইটা ধরে যদি আমরা কাভার করতে পারি তাহলে আশা করি ইংলিশ পার্টে যে 30, সেই 30-এর ভিতরে আমরা মিনিমাম 25-এর টার্গেট নিয়ে আগাবো। মনে থাকবে তো? ওকে ইংলিশে স্যার। আমরা খারাপ না করি। জি স্যার। তাহলে কাল থেকে মোটামুটি 15-20 মিনিট বা আধা ঘন্টা করে তোমরা একটু এর পিছনে দিবা, যেহেতু তোমাদের একাডেমিক পড়াশোনা আছে। আর যারা হচ্ছে একাডেমিক পড়াশোনা নাই তারা তো একদম ফুল টাইম দিবা। আর যেভাবে যেভাবে বললাম, প্রথম দিকে আগ্রহ তোমাদের থাকলেও পরে কিন্তু কমে যায়, এটা যেন না হয় এক্ষেত্রে, ঠিক আছে তো? এক্ষেত্রে যেন এটা না হয়, কারণ একাডেমিক রেজাল্ট অনেক সময় জি কম স্যার। হলেও দেখা যাচ্ছে চাকরির পরীক্ষাগুলোতে ভালো করলে তুমি অটোমেটিক আগায় যাচ্ছ। অনেকে ফার্স্ট ক্লাস পেয়েও কিছু করতে পারছে না, অনেকে দেখা শুধু সেকেন্ড ক্লাস পেয়েই ভালো করতেছে। হ্যাঁ, কারণ চাকরির পরীক্ষা আর একাডেমিক পরীক্ষা এবার দুটা ভিন্ন জিনিস। হ্যাঁ, তোমার ওই সার্টিফিকেট দেখে কেউ তোমাকে রেজাল্ট দিবে না, চাকরি দিবে না। হ্যাঁ, সার্টিফিকেট দেখে তোমার সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট করবে যে হয়তো ভালো স্টুডেন্ট ভাইভাতে গিয়ে, কিন্তু রিটেন পর্যন্ত কি সার্টিফিকেটের দরকার আছে বলো? আর চাকরি কিন্তু হয় হচ্ছে রিটেন। না স্যার। মনে রাখবা, রিটেনের প্রশ্নটা দেখলে আরো খুশি হইতা যে রিটেনে এবারে যে তোমার হচ্ছে কততম চলছে জানো পরীক্ষা? 47। হ্যাঁ 47 রিটেন চলছে, তাই না? 47-এ রিটেন চলছে, তো ওটার ইংলিশ প্রশ্নটা একটু খেয়াল করবা। হ্যাঁ, ইংলিশ যত কঠিন হয় না, আমি তত খুশি হইতাম, এতে স্টুডেন্ট সংখ্যা বাদ পড়তো বেশি। বুঝতে পেরেছো? একটু কঠিন হোক প্রশ্ন, একটু কঠিন হলে ভালো হয় আর কি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের আলোচনার বিষয় ছিল আজকে, যে আমরা একটু সিলেবাসটা দেখব, তারপর হচ্ছে আমরা কিভাবে পড়বো তার আউটলাইনটা, আর হচ্ছে আমরা সিলেবাস ধরে ধরে দেখলাম যে আসলেই কোশ্চেন সিলেবাসের ভিতর থেকে বা সিলেবাসের ধারাবাহিকতায় এসেছে কি। সিলেবাসটা একটু গ্রুপে শেয়ার করে দিবেন। কোনটা? এই সিলেবাসটা? হ্যাঁ স্যার। অবশ্যই দিব। হ্যাঁ, তোমাদের জন্য গুগল ক্লাসরুম করব। আমি আজকে আসলে করতে চেয়েছিলাম, কিন্তু এসে পৌঁছায় সব করতে পারিনি। আগামী দিন আমি সকালেই গুগল ক্লাসরুমের ইয়েটা দিয়ে দেবো, তোমরা গুগল ক্লাসরুমে সবাই যুক্ত হয়ে যাবা। হ্যাঁ, আর একটা বিষয় একটু, হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমাদের সাথে কমিউনিকেট করার জন্য ব্যবহার করা হবে, ফেসবুক গ্রুপটা তোমাদের ভিতরে মানে প্র্যাকটিসের জন্য ব্যবহার করা হবে, আর আর গুগল ক্লাসরুমে আমি আমার রেকর্ড ক্লাস, তারপরে পিডিএফ ফাইল টাইল যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিব। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আর মানে জি স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপটা জাস্ট আমি তথ্য দিব, তোমরা সেটাকে বুঝবা। আমার সাথে যদি কারো পার্সোনালি কোনো প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আলাদা করে ইনবক্সে মেসেজ দিবা অথবা কল দিবা। আর তোমাদের ভিতরে যোগাযোগ ফেসবুক গ্রুপ, ওখানে তোমরা একজন উপরে লিখবা, বাকিরা নিচে কমেন্ট করবা, তাহলে এই জিনিসটা আরো সুবিধা হবে। মনে থাকবে? জি হ্যাঁ স্যার। স্যার। ওকে স্যার। আচ্ছা, তো তোমাদের যদি কোনো কথা থাকে একটু বলতে পারো, শেয়ার করতে পারো।
স্যার কোন বইটার কথা বলছিলেন, মাস্টার্স নাকি? ওই যে মাস্টার, আমার হ্যাঁ মাস্টার বই। আমার আমার কাছে একটা আছে, নিড আছে, আর এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, এই দুইটা আছে স্যার। সমস্যা নেই, ওগুলো থেকেও হবে। একই জিনিস, একই জিনিস, প্রশ্ন যেহেতু বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্নগুলো এরা কালেক্ট সংযোগ করে, ওটাও হবে। মাস্টার্সের পিডিএফটা যেহেতু অনলাইনে পাওয়া যায়, তুমি সেটাও সংগ্রহ করে নিবা, আমিও গ্রুপে দিয়ে রাখবো, ঠিক আছে? অতএব ওটা না কিনলেও জি চলবে। স্যার। জি স্যার। অতএব বই একটা থাকলে চলবে, বই ফ্যাক্টর না, এখানে পড়াটা হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে? আমার বললামই তো, আমার সবগুলো বই আমার কাছে ছিল, শুধু এই মাস্টার বাদে, মাস্টারটা পড়ে নিয়েছিলাম। অ্যাপেক্স, তারপর হচ্ছে নিট ছিল না, নিট তো ইদানিং বার হয়েছে। তারপর হচ্ছে তোমার কম্পিটিটিভ, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, তারপরে তো ওরাকল, তারপরে প্রফেসর্স, তারপরে MP3, আরও চটি ফটি যা লাগতো সব বই নিয়ে আমি একবার করে শুধু রিভিশন দিতাম, প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিডিং। এটা হচ্ছে আমার তত্ত্ব ছিল, হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং, সেটা যে কোনো বিষয়ের হোক। হ্যাঁ, যে মনে থাকবে কি থাকবে না সেটা মনের ব্যাপার। তোমার চেষ্টা হবে ওই একটা বিষয় খুঁটে খুঁটে মুখস্থ করতে গিয়ে বই আগাবে না, ওঠব বাদ। তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং দাও, দেখো আগের পড়ার সাথে পরের পড়া মিলে অটোমেটিক একটা আন্ডারস্ট্যান্ডিং তোমার তৈরি হয়ে যাবে। যার জন্য তুমি যেটা জোর করে মুখস্থ করতে গিয়ে যে কষ্টটা পাইতা, যে সময়টা ব্যয় করতা, এখানে ওইটা অতটা করা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। রাত যেহেতু 12টা, মোটামুটি ধরে নিতে হবে যে আমাদের একটু রাত জাগতে হবে, বুঝতে পেরেছো? চাকরির প্রস্তুতির এটার জন্য একটু তোমাদেরকে রাত রাত পর্যন্ত নিয়ে যাচ্ছি, যেহেতু একটু প্র্যাকটিস করে ফেলবা। আশা করি মাঝে মাঝে একটু হয়তো বা স্যার 12টা পার হয়ে 12:30টাও চলে যেতে পারে। তারপর চেষ্টা করবো। কোনো সমস্যা নেই, রাত জাগার অভ্যাস আছে। হ্যাঁ, এটা বেশি, মানে চাকরির পরীক্ষাতে আলোচনা কিন্তু যেমন একাডেমিকে করা লাগে, এত আলোচনা কিন্তু করা লাগে না, ঠিক আছে তো? মানে আমাদের এখানে অ্যাক্টিভিটিটা বেশি হবে। যে আমি শুধু বক বক আমি করে যাব, এখানে কিন্তু এটা হবে না। হ্যাঁ, এখানে আমাদের সবার সমন্বিত চেষ্টাই করতে হবে, কারণ একাডেমিকে যেহেতু একটা টেক্সট রিলেটেড বিষয় থাকে, আমি একাই পড়াই দিই। আর এখানে থাকবে একটা টপিক, এটা বোঝাবো, ওটা নিয়ে প্র্যাকটিস এখানেই হবে, এখানেই চলবে। তারপরে সেগুলো আমরা আবার MCQ করব, এভাবে দেখবে একটা ভালো লাগা কাজ করবে। হ্যাঁ, চাকরির পরীক্ষা পড়তে আমার কিন্তু ভালো লাগতো। তো 38-এর পর আমি বন্ধ করে দিয়েছিলাম যে আর চাকরির পরীক্ষা দিবই না। পরে যখন বইটা সব বিক্রি করে দিলাম, তখন কেমন খালি খালি লাগতে শুরু করলো। ভালোই লাগতেছিল বেশ, MCQ পড়া, বিভিন্ন তথ্য, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার যে অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ট্যাফেয়ার্স পড়তে ভালোই লাগতো, পেপার টেপার মিলে। পরে আবার শুরু করে 40তম দিলাম। তা 40তম দেওয়ার পর তো পুরো শূন্য হয়ে গেলাম। তারপর থেকে তো এই যে তোমাদের অনলাইনে একটু টিয়া দিতে শুরু করলাম, ভিডিও টিডিও দিতে শুরু করলাম, যে আর কাজ তো নাই। হ্যাঁ, তো এই যে দেখো, কাজ নাই মানে কাজ বের হয়ে গেছে। হ্যাঁ, রাত 11টা 12টা কম দিক থেকে চলে যায়, ঠিক নাই। স্যার আপনি কততম বিসিএসসি পেয়েছিলেন স্যার? আমি মানে কতবার ট্রাই করার পর? আমি প্রথমবারই পেয়েছিলাম 34তমতেই। ওই প্রথমবার পেয়েই তো আমার মানে আর কোনোগুলোই মানে দিল না আর, বুঝতে পেরেছো? জি স্যার। 34তমই হয়ে গেল। তারপরে ভাইবা দিয়েছি 40 পর্যন্ত, কিন্তু আমার একটু ফিজিক্যাল একটু সমস্যা আছে, আর যেহেতু একটা BCS হয়ে গেছে, এই জন্য তো আর ভাইভাতে গেলেই ডন্ট কেয়ার করে প্রশ্ন করে ছেড়ে দিত, ভালোই আছো, চাকরি পেয়ে গেছো, এরকম। হ্যাঁ, তো এই জন্য আর সুযোগ হয়নি। তো আশা করি তোমাদের হবে, আমি চাই বিশেষ করে যেখান থেকে অবশ্যই। এবার যারা 4th ইয়ারে আছে, আমি একটু বলে রাখতেছি, আমাদের 4th ইয়ারে তোমরা যারা পড়ো, এখান থেকে কমপক্ষে মিনিমাম হলেও 5 জন, ঠিক আছে তো, একটা ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে মিনিমাম, আমি সেটা চাই, ঠিক আছে তো? 4th ইয়ারে তোমরা যারা আছো ওদের ভিতর থেকে, এখনো তো 2nd ইয়ার 4th এগুলো তো আছেই, এবং আমি চাই যে এখান থেকেই একবারে গুছিয়ে তোমরা একটা ভালো প্রস্তুতি নিবা, মনে রাখবে একটা ভালো, যেহেতু 4th ইয়ারের পরীক্ষা দিয়ে 4th ইয়ারে যারা আছো তাদের জন্য বলতেছি, যারা 2nd ইয়ার অন্য থেকে আসো তাদের জন্য এখন কথা না। তোমাদের ফাইনাল পরীক্ষা দিয়েই একদম পড়া শুরু, পুরো মাস্টার্সের অর্ধেক পর্যন্ত 1 বছর টানা সময় নিয়ে নিবা যে BCS এর প্রস্তুতি নিতে, ঠিক আছে? দিয়ে তারপর স্যার, ওর মধ্যে কোনো BCS এলে সেটা দিব না। অযথা দিবা কেন? অযথা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। এতে অনেকে বলে অভ্যাস হবে, প্র্যাকটিস হবে। ভাই, অভ্যাস প্র্যাকটিস হবে না, এটা তোমাকে আরো বেশি মানে কনফিডেন্সটা কমাই দিবে, বা আমি পারবো না, এটা এরকম সেরকম এরকম মনে হয়। হ্যাঁ, এর ভিতরে আর দেওয়া যাবে না, কোনো পরীক্ষায় দিবা না, তারপরে একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে তারপর দিবা, বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। অনেকে বলো না একটু দিয়ে প্র্যাকটিস করতে হয়, আরে অনেকে একবার দিয়েই হয়ে যায়। হ্যাঁ, একবার দিয়ে, আর বারবার দিয়ে প্র্যাকটিস করা লাগে না। যার হয়, যে ভালো প্রস্তুতি নেয় তার জন্য প্র্যাকটিস লাগে না, প্র্যাকটিস তো সে বাড়িতেই করে নেয়। হ্যাঁ, ওই যে বললাম এত পরীক্ষা দিবা কোচিং টোচিং এটা ওটা মিলে, তো তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তোমারও আলাদা করে বিসিএস এর টাকা নষ্ট দিয়ে প্র্যাকটিস করার দরকার নেই, একটা বছর মাটি দিয়ে। হ্যাঁ, তো ওই জন্য একটানা প্রিপারেশন নিয়ে তারপর অন্য কিছু। আচ্ছা, তো ঠিক আছে, আগামী ক্লাসে আবার কথা হবে, আর এর ভিতরে আমি তথ্য সব দিয়ে দিব কিভাবে কি থাকবে। তো সবাই ভালো থাকো, আর এই রেকর্ড ক্লাসটা আগামী কাল সকালে আমি আপলোড দিব, ঠিক আছে? এখন আর দিব না, রাতে আর বেশি জাগবো না, এই পর্যন্ত থাকবে। আগামীকাল এই মানে তোমাদের রেকর্ড ক্লাসগুলো আমি সকালে করে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? ওকে, জি স্যার। ওকে স্যার। ভালো থাকো, আশা করি আমাদের জার্নিটা ভালো হবে। গুড নাইট।